সবাইকে বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে একটু রাত হয়ে গেল। রোজই রাত হচ্ছে এখন। ওই দিদি এসছে, দিদি রোববার চলে যাবে। তাই জন্য ও আসে সন্ধেবেলা করে আমার কাছে। আমার জন্যই ও ছুটে এসছে, আমার শরীর খারাপ বলে অত দূর থেকে। তাই রাত্রিবেলাটা হোটেলের খাবার ওদের সহ্য হয় না, তাই জন্য আমি বলেছি থাক হোটেলে, কিন্তু খাবি আমার কাছে। কারণ ওরা নাকি থাকলে আমার খুব অসুবিধে হবে, আমি টেন্সড হব। জামাইবাবু থাকলে, যে জামাইবাবুকে আমি ক্লাস 7 থেকে দেখছি, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন দিদির বিয়ে হয়েছে। হ্যাঁ, দিদি আমার চেয়ে 10 বছরের বড়, মায়ের মতো আগলে রেখেছিল চিরকাল। তো এখন আমি সেই দিদিকে মানে হোটেলে থাকতে হচ্ছে, আমার ঘর খালি পড়ে থাকা সত্ত্বেও। যাই হোক, ওরা থাকবে না। নিজের জায়গায় হয়তো সবারই কমফর্টেবল, ভালো লাগে নিজের একটা। কিন্তু দুবেলা আসে, ওই সকালে দুপুরের পর চলে আসে, খাওয়া দাওয়া করে, আবার রাত্রিরে খেয়ে চলে যায়। আমার জামাইবাবু বয়স হয়েছে, একদমই বাইরের খাবার খেতে পারে না, সহ্যও হয় না। তা আমি থাকতে খাবেই বা কেন? তা আজকে তোমাদের কে কী খবর? তোমরা তো কেউ গল্প করো না আমার সঙ্গে, আমি একাই বকে যাই। তো যাই হোক, কমেন্টে একটু গল্প করো, আমার ভালো লাগবে। আজকে একটা গল্প শোনাচ্ছি, দেখো তো কেমন লাগে, একটু নতুন ধরনের গল্প। এক মুঠো শিউলি। শরতের রোদে ঝলমল করছে চারদিক। একটু দূরেই সুমনাদের পাড়ার পুজো। ঢাকের বাজনা বেজে উঠেছে। আজ পঞ্চমী। চতুর্দিকে শিউলি ফুলের একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। মাটির সোদা গন্ধের সাথে যেন মিলেমিশে গেছে। সুমনার গভীর কালো চোখ দুটো গভীর জলে যেন ডুবে আছে। তার শাশুড়ি মৈত্রী দেবী কাছে এসে বৌমার মাথায় হাত রেখে বললেন, এবারও ছেলেটাকে বেঁধে রাখতে পারলি না, ছেড়ে দিলি। যে থাকার নয় তাকে কি করে বেঁধে রাখবো মা? জোর করে কি কারুর মনকে বাঁধা যায় মা? তুই তো শিক্ষিত মেয়ে, আমি না হয় অশিক্ষিত ছিলাম। যেমন করে হোক ঘরটা বাঁধতেই হবে রে। তোকে হেরে যাস না, হেরে যাওয়ার বড় জ্বালা। এই জ্বালা কেউ চোখে দেখতে পায় না, কিন্তু এই হেরে যাওয়ার জ্বালা বড় তীব্র। গায়ে ফোস্কা পড়ে না বটে, কিন্তু মনের ভেতরে যে ফোস্কা পড়ে তার জ্বালা সহ্য করা যায় না। মা, কত সুন্দর করে তুমি কথা বলো। কে বলে তুমি অশিক্ষিত? চলো আমরা দুজনে মিলে একটা জগৎ গড়ে তুলি। ওদের দেখিয়ে দিই ঘরের কোনো ভদ্র জীবন যাপন করেও নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কি কি করবি ভাবছিস? আমাকে একটু ভাবতে সময় দাও। হ্যাঁ, ঠিক আছে, ভাব। এবার সত্যি ভাবার সময় হয়েছে। বাবাও তো আজ, হ্যাঁ, তিনিও আজ বিদেশ ভ্রমণে যাচ্ছেন তার চিরাচরিত বান্ধবীর সাথে। বিয়ের আগের থেকেই কি বাবার এই বান্ধবীর ব্যাপারটা ছিল? না রে, তখন তো আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ 4-5 বছর পর থেকে কিসের ক্লাব টাবে যোগ দিল। তারপর থেকে তার এই পরিবর্তন। তুমি প্রতিবাদ করনি? করেছিলাম। আমাকে বলেছিল আমি নাকি লাস্যময়ী নই। ওর লাস্যময়ী নও বলে তুমি বাতিলের খাতায় চলে গেলে? হ্যাঁ, বলতে গেলে বলে, তোমার তো কোনো অভাব রাখিনি আমি। নিজে পছন্দ করে তোমার জন্যে প্রত্যেক পুজোয়, জন্মদিনে, বিয়ের তারিখে সব কিছুতে শাড়ি গহনা এনে দিই। তোমার হাতে পর্যাপ্ত টাকা দিই যাতে তোমার কোনো অসুবিধে না হয়। তোমার বাবা মায়ের প্রতিও আমি আমার সাধ্যমতো কর্তব্য করি। তাহলে তাহলে কি আমার কি একটু নিজের আনন্দ খুঁজে নেওয়ার অধিকার নেই? তুমি কি বললে প্রত্যেক পুজোয় যদি তুমি বান্ধবী নিয়ে বিদেশ ভ্রমণে বাইরে চলে যাও, তাহলে আমি এই গা ভর্তি গহনা বা পরেই বা কী করব? কে দেখবে আমাকে? এক আকাশ সমান অপমান লেগে থাকে তোমার দেয়া সব উপহারের মধ্যে।
সবাইকে আমাকে উত্তর দিতে হয়। পুজোর কটা দিনও স্বামীকে ধরে রাখতে পারলি না? এর যে কি অপমান, এর যে কি তীব্র জ্বালা, তা তুমি কোনোদিন বুঝতে পারবে না। তখন কি বললেন? বললেন, ঠিক আছে, এখন যাই, তোমার কথাগুলো ভেবে দেখব আমি। শাশুড়ি চলে গেলে সুমনা যেন একটা ছবি দেখতে পেল। তার বাড়ির সামনে শিউলি গাছটার তলায় সে এক পিঠ চুল ছড়িয়ে শিউলি ফুল তুলছে। আর হঠাৎ মনে হলো পেছনে যেন কে এসে দাঁড়িয়েছে। সে চমকে তাকিয়ে বলল, অমলদা, কবে এলে তুমি কলকাতা থেকে? এই তো কাল সন্ধেবেলায় এসেছি। সুমনা ভাবে অমলদাও ডাক্তারি পড়তে তাকে ছেড়ে বিদেশে পাড়ি দিল। কই, তার কথা তো একবারও ভাবল না। সবাই তাকে ফেলে চলে যায় কেন? এ প্রশ্নের কোনো উত্তর সে খুঁজে পেল না। আজ তার স্বামীও তাকে যাওয়ার সময় বলতে এসেছিল, আমি যাচ্ছি, তোমার হাত খরচের টাকাটা নাও, আমি ফোন করব। নতুন শাড়ি পরে সুন্দর করে সেজে আমাকে ছবি পাঠিও, কেমন? কার জন্যে সাজবো? কেন আমার জন্যে? আমার জন্যে পাঠাবে না তুমি? সুন্দর করে সেজে ছবি তুলে পাঠাবে না? আমি কিন্তু অপেক্ষা করে থাকবো তোমার ছবির। হ্যাঁ, এবার তার স্বামী মলয় দামি একটা মোবাইল ফোন কিনে দিয়েছে। যাবার আগে বলল, আঁচলটা পাতো। কেন হঠাৎ আঁচল পাতবো কেন? পাতো না বলছি। সুমনা আঁচলটা পাততেই ওর আঁচলে এক মুঠো তাজা শিউলি ফুল ঢেলে দিয়ে বলেছিল, তুমি শিউলি ভালোবাসো বলে আমি নিজে হাতে এই টাটকা তাজা শিউলি ফুল তুলেছি। এর গন্ধে আমাকে মনে পড়বে তোমার। কাছে এসে দু হাতে মুখটা তুলে ধরে চুম্বন এঁকে দিয়েছিল। সুমনার খুব রোম্যান্টিক লেগেছিল সেই মুহূর্তে। কিন্তু মুহূর্তরা বড় কম সময় কাছে থাকে। সেই তো চলে গেল, আটকে তো রাখতে পারেনি। সুমনা শিক্ষিত মেয়ে, এমএসসি পাশ করে, তাও কোথায় যেন একটা হেরে যাওয়া বোধ কাজ করে। অমলদা ডাক্তারি পড়তে গিয়ে তার প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে এক বিদেশিনীকে বিয়ে করে বসল। সেও তার স্বামীর কাছ থেকে অনেক পেয়েও যেন হেরে যাচ্ছে। বিয়ের প্রথম বছরটা বাড়িতে ছিল, তাও যেন খুব বিরক্ত নিয়ে। তারপর থেকে তো বাইরে চলে যায়। কিসের টানে যায়, কেন যায়, আজও অজানা। তার শাশুড়ি তো অত সুন্দর হয়ে বাড়ির গৃহিণী স্ত্রীর পূর্ণ মর্যাদা পেয়েও স্বামীকে ধরে রাখতে পারলেন না। মা যে এত অপূর্ব গান করেন বাবা কোনোদিন জানেনই না। এটা মায়ের যে কি অভিমান। মা বলেন, যে মেয়েটা মানুষটাই আমার নয়, তার প্রতি আবার অভিমান, ওসব কোন যুগে ঘুচে গেছে। আজ সন্ধ্যার পর ঠাকুর ঘরটা সুমনা সুন্দর করে সাজিয়েছিল। ঠাকুরের সামনে লুচি, মোহনভোগ, 5 রকম ভাজা আর ফল মিষ্টি রেখেছিল। আর দিয়েছিল মলয়ের দিয়ে যাওয়া শিউলি ফুলগুলো একটা কাঁসার রেকাবে, সুন্দর করে সাজিয়ে। আজ সপ্তমী, তাই এই আয়োজন। নিজেও সেজেছিল আর শাশুড়িকেও সাজিয়েছিল। পাড়ার কিছু মহিলারা এসেছিলেন। একজন আবার নারকোল নাড়ু বানিয়ে এনেছিলেন। ঠাকুরমশাই নিবেদন করে দিয়েছিলেন। পাড়ার মাসিমার এক ছেলে গোটা অনুষ্ঠানটির ভিডিওগ্রাফি করেছিল। বহুদিন পর সুমনার শাশুড়ি গলা খুলে গান গাইলেন, একটি অতুল প্রসাদের গান। আমার গানের তরে ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কেলে গো এ তোরি বাইব বলে ভাসিয়েছিলাম নয়ন জলে। সবাই ধন্য ধন্য করে উঠল। এত অপূর্ব গান করেন আপনি, কোথায় লুকিয়ে রেখেছিলেন? তারপর সুমনা গাইল, বধূ
কোন আলো লাগলো চোখে। সুমনাও অসাধারণ গাইল। সবাই খুব আনন্দ করলো, সেই সন্ধ্যাটা আনন্দ করে উদযাপন করলো। আর সুমনা সমস্ত ভিডিওটি স্বামী ও শ্বশুরের কাছে পাঠিয়ে দিল। দশমীর দিন সবাই যখন ঠাকুর বরণ করছে, এ ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, ঠিক তখনই সুমনার চোখে পড়ল বাবাকে ধরে মলয় গাড়ি থেকে নামাচ্ছে। ছুটে এলেন মৈত্রেয়ী দেবী, উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, কি গো, কি হলো তোমার? উদ্বেগহীন গলায় স্বামী উত্তর দিলেন, কিছু না, এতদিন একটু অসুস্থ বোধ করছিলাম, হোটেলের ঘরে একা পড়েছিলাম। বাবুকে ফোন করতে ও এসে ডাক্তার দেখিয়ে আমাকে নিয়ে এসছে। ততক্ষণে মৈত্রেয়ী দেবী স্বামীকে সব অভিমান ভুলে জড়িয়ে ধরেছেন। স্ত্রীর কাঁধে হাত দিয়ে স্বামী বললেন, আর ভয় নেই, আসলে কাঁধের ভরটা হালকা হয়ে গেছিল তো, তাই বোধহয় ভগবান বাঁধনটা শক্ত করে গন্তব্যে পাঠিয়ে দিলেন। স্ত্রীর কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে নিজের ঘরের দিকে চলে গেলেন। সুমনার কাছে এসে মলয় বলল, কি সুন্দর লাগছে তোমাকে, দেখলে তো, বেশি দিন থাকতে পারলাম না, তোমার কাছেই ফিরে এলাম। আর তোমাকে দেওয়ার মতনও আমার কাছে দুটো খুশির খবর আছে। সুমনার কাঁধে হাত দিয়ে নিজের দিকে আকর্ষণ করে বলল, কি বলো তাড়াতাড়ি, ঘরে চলো। হ্যাঁ চলো, এবার ঘরেই যাই। ঘরে এসে মলয় বলল, এবার বলো। আমি একটা প্রাইভেট কলেজে পড়াবার জন্য অফার লেটার পেয়েছি, আর একটা আমি মা হতে চলেছি। হ্যাঁ বলে মলয় দৃঢ় আলিঙ্গনে সুমনাকে আবদ্ধ করল। এত খুশি কোথায় ছিল বলো তো? কলেজের চাকরিটা পেয়ে তুমি তো কামাল করে দিয়েছ, তার ওপর দ্বিতীয় খবরটি তো আরও সুন্দর, আমাদের ভালোবাসার সন্তান আসছে। এক মুঠো শিউলির অন্তরালে এত খুশি লুকিয়েছিল। হ্যাঁ, এক মুঠো শিউলির অন্তরালে, যা তুমি আমাকে দিয়ে গেছিলে যাওয়ার সময়। বাড়ির আবহাওয়াটাও যেন আগের মতন হয়ে উঠল। মৈত্রেয়ী দেবীকে তার স্বামী বললেন, তুমি কিন্তু একটা বিরাট পাওনা থেকে আমায় বঞ্চিত করেছিলে মো। কি পাওনা? এত ভালো গান গাও, অথচ আমাকে জানতে দাওনি। তুমি তো কোনোদিন জানতে চাওনি। এবার সব অভিমানের পালা শেষ, এখন শুধু ভালোবাসা। এটা আবার কি করে? পড়েছে? না না, একটা চুড়ি পরেছি, ভালো করেছে। আর একটা লাল কলাটা আছে বলে থাক, আর ওইটা লাল কলাটা বেড়ে গেছে। তুমি ওদের বলো না, বলো আমি মার সঙ্গে বেরিয়েছিলাম। হ্যাঁ আমি বলেছি, আমি যখন যাই বলছে কি নিয়ে যাচ্ছে, মার সঙ্গে বেরিয়েছিলাম, আর দুটো বালা কিনেছি, এত বড় হয়ে গেছে, এই দেখ এইখানে উঠে যাচ্ছে পাল্টে, আর মার মোবাইলটা আনতে যাচ্ছে পাল্টা।